তিন বান্ধবী কথা বলতে বলতেই সামনে এগুচ্ছিল। তখনই একটি হাত সামনে এসে তাদের থামিয়ে দিল। বাধা পেয়ে তিনজনই সামনে তাকিয়ে বিস্মিত হলো। অর্ণ চৌধুরী, কলেজের সিনিয়র ক্রাশ বয়। অর্ণকে দেখেই মধুমিতার মনে ঘন্টা বেজে গেল। এত সুন্দর হ্যান্ডসাম বয় কোথা থেকে টপকালো তা ভাবতেই মুখে পানি চলে আসলো তার। প্রাপ্তি অর্ণসহ তার পিছনে দাঁড়িয়ে থাকা অর্ণের গ্যাং এবং বাকি সদস্যদের দেখে নেকাবের আড়ালেই বিরক্তির মুখ বাঁকালো। তবুও বিরক্ত হয়েও বড় হওয়ায় সম্মানের খাতিরে সালাম ঠুকল। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম জুনিয়র। ক্লাস শেষ তোমাদের? এই প্রশ্নের জবাবটা মধুমিতা দিল। জি ভাইয়া। অর্ণ মধুমিতার জবাবে মধুমিতার দিকে ফিরেও তাকালো না। তার চোখ আটকে আছে নেকাবের ফাঁকে থাকা প্রাপ্তির চোখ দুটোয়। প্রাপ্তি অর্ণের দৃষ্টি লক্ষ্য করে তাড়াতাড়ি যাবার জন্য উদ্যত হয়ে পা বাড়ালো। প্রাপ্তিকে যেতে দেখে অর্ণ আবার ডাকলো, জুনিয়র চলে যাচ্ছ যে? তোমাকে কি যেতে বলেছি? প্রাপ্তি এই পর্যায়ে বড্ড বিরক্ত হলো। এই রোদের মধ্যে এখানে দাঁড় করিয়ে রাখার কোনো যুক্তিসঙ্গত কারণ তো তার নজরে পড়ছে না। এই সিনিয়র স্যাস্ট্রার মতো বারবার বাধা কেন দিচ্ছে? প্রাপ্তি বিরক্ত হয়ে মধুমিতা আর মেহেরিনের দিকে তাকালো। তারা দুজনই হয়তো বান্ধবীর অস্বস্তির কারণ ধরতে পারলো, তাই দুজনেই একসাথে বলে উঠল, ভাইয়া, বাইরে ওর হাজবেন্ড ওর জন্য অপেক্ষা করছে। বেচারি দেরি হয়ে যাচ্ছে, ওকে যেতে দিন। কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাদের করতে পারেন। হাজবেন্ড মানে? অর্ণসহ অর্ণের গ্যাংয়ের সবার চোখ বড় বড় হয়ে গেল। মৌলি মেয়েটা অর্ণের কানে ফিসফিসিয়ে বলল, কি রে, শেষে কিনা অন্যের পাখির দিকে তোর নজর গেল? ছ্যাঁ। অর্ণ নিজের ভাবনা থেকে বেরিয়ে প্রাপ্তিকে প্রশ্ন করল। আর ইউ ম্যারিড? প্রাপ্তি কোনো রকম ভঙ্গিতা না করেই বলল, হ্যাঁ। অর্ণ সাথে সাথেই নিজের বুকের ডান পাশটায় এক হাত চেপে বলল। উফ, পেন। অর্ণের কথায় ধ্রুব শয়তানি হাসি দিয়ে বলল, মামা, হৃৎপিণ্ড বয়ামে। আরে যা তো। আমারটা তোদের মতো অত ছোট না। আমার পুরো বুক জুড়েই হৃৎপিণ্ড। অর্ণের কথায় প্রাপ্তিবাদে সবাই হেসে ফেলল। প্রাপ্তি ভীষণ রাগ হচ্ছে এসব কথাবার্তায়। সে তার জীবনে একমাত্র নির্দিষ্ট পুরুষেরই ঠাট্টা মস্কারা শুনে পুলকিত হয়, আর সে হলো ফারিস। ফারিস বাদে কোনো পুরুষ যতই মধুমেঘে কথা বলতে আসুক না কেন, তা তার কাছে নিম গাছের পাতার চেয়েও তিতো মনে হয়। সবার হাসাহাসির মাঝে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। My little cherry, are you having any problem? চিরপরিচিত গম্ভীর কণ্ঠস্বরখানা প্রাপ্তির কানে পৌঁছানোর মাত্রই প্রাপ্তি আশেপাশে চোখ তুলে তাকিয়ে ফারিসকে তার দিকে তাকিয়ে থাকতে দেখল। প্রাপ্তি নিজের মধ্যে যেন তার হারানো উজ্জ্বলতা পুনরায় ফিরে পেল। সে তৎক্ষণাৎ ফারিসের দিকে ছুটে গিয়ে ফারিসের একটা হাত নিজের হাতে ঢুকিয়ে নিল। প্রাপ্তি ফারিসের দিকে তাকিয়ে দেখল ফারিস এখনো তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রাপ্তি থতমত খেয়ে বলল, কোনো সমস্যা নেই, চলুন। ফারিস ফের শুধালো, Sure. শিওর। অর্ণসহ সবাই ফারিস আর প্রাপ্তির দিকে হাঁ করে দেখছিল। মেয়েগুলো চোখ দিয়েই ফারিসকে গিলে খেতে লাগলো। তাদের মনে হচ্ছে অর্ণের সৌন্দর্য ফারিসের কাছে কিছুই না, প্রাপ্তিকে কেবল যেন ফারিসের সাথেই মানাচ্ছে। মধুমিতা আর মেহেরিন প্রাপ্তি আর ফারিসকে দেখে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। তারা তো ভেবেছিল তাদের বান্ধবীর জামাই ভুড়িওয়ালা টাকমাথা মোটাসোটা একটা খাটো টাকাওয়ালা লোক হবে হয়তো, কিন্তু ফারিসকে দেখার পর তো হলিউডের নায়ককেও তাদের কাছে ফিকে মনে হচ্ছে। প্রাপ্তি প্রত্যেকটা মেয়েকে ফারিসের দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে তার ভীষণ হিংসে হলো। তাই সে ফারিসকে এক প্রকার নিজেই টেনে নিয়ে চলে যেতে লাগলো। তখনই ভার্সিটির নবনির্বাচিত ভিপি তন্ময় চৌধুরী তার দলের ছেলেপুলে সহ ফারিসের সাথে দেখা করতে এলো। তন্ময় চৌধুরী অর্ণ চৌধুরীর বড় ভাই। তন্ময় ফারিসের কাছাকাছি এসেই ফারিসকে সালাম দিল। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, হঠাৎ ভার্সিটি আসলেন, কোনো প্রয়োজন ছিল বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমার ওয়াইফকে নিতে এসেছি। তন্ময় সম্মানসূচক বলল। ও আচ্ছা। ফারিসের হাতের দিকে তাকিয়ে দেখল প্রাপ্তির হাতটা ফারিস ধরে আছে। তন্ময় সম্মানসূচক প্রাপ্তিকেও সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি। প্রাপ্তি প্রথমে নিজের ভার্সিটির ভিপিকে নিজেকে সালাম দিতে দেখে বিস্মিত হয়েছিল। তবে মুসলমান হিসেবে ছোট বড় সবাই সবাইকে প্রথমে সালাম জানাতে পারে, বরং এতে প্রথমে সালাম দেওয়ার ব্যক্তি আরও বেশি সওয়াবের ভাগিদার হয়।
কথাটি স্মরণ করে প্রাপ্তিও সালামের উত্তর দিল। তারপর তন্ময় আর ফারিসের মধ্যে আরো 2-1 মিনিট আলাপ চলল। তারপর ফারিস প্রাপ্তির হাত ধরে প্রাপ্তিকে নিয়ে চলে গেল। তবে চলে যাওয়ার আগে অর্ণকে এক পলক কঠিন চাহনিতে দেখে নিয়েছিল। ফারিসের চোখের ভাষা বুঝতে পেরে অর্ণ চোখ নামিয়ে নিয়েছে। ওই চোখে আর সে তাকানোর সাহস দেখায়নি। ফারিস ডিএনসিতে পড়াকালে ছাত্রনেতা ছিলেন। এখন যারা নেতা হয়েছে বা হচ্ছে তারা এককালে ফারিসের ইশারাতেই চলেছে। যেখানে তন্ময় তো সারা বছর ফারিসকে ভাই ভাই বলেই মুখে ফেনা তুলত। ফারিস তখন থেকেই তন্ময়কে অন্য ছেলেদের চেয়ে যথেষ্ট স্নেহের চোখে দেখত। তন্ময়ের এক সঙ্গী ফারিসকে দেখেই তন্ময়কে জানিয়েছিল, ডক্টর আজমির দেওয়ান ফারিস এসেছে ক্যাম্পাসে। তন্ময় কথাটা শোনা মাত্রই একদল ছেলে পেলেকে নিয়ে ছুটে এসেছিল ফারিসের সাথে সাক্ষাৎ করতে। ফারিস প্রাপ্তিকে গাড়িতে বসিয়ে দিয়েই রাগে গজগজ করতে করতে নিজের সিটে গিয়ে বসল। স্বাভাবিকের চেয়ে আজ কিছুটা দ্রুত গাড়ি চালাচ্ছে ফারিস। প্রাপ্তির সাথে থাকলে সে আস্তে ধীরেই গাড়ি চালায়, তবে আজকে তার ব্যতিক্রম। প্রাপ্তি আর চোখে ফারিসের দিকে তাকিয়ে দেখল। ফারিস কোনো কারণে রেগে চোখ মুখ লাল করে গম্ভীরভাবে বসে গাড়ি চালাচ্ছে। প্রাপ্তি আমতা আমতা করে বলেই ফেলল, আপনি কি রেগে আছেন? ব্যাস, প্রাপ্তির এই কথায় ফারিস ঠাস করে গাড়ির ব্রেক করলো। অতঃপর প্রাপ্তিকে এক ঝটকায় নিজের কোলে নিয়ে 2 হাতে চেপে ধরল প্রাপ্তির সরু কোমর। প্রাপ্তি মুখের উপর থেকে নেকাব খুলে দিয়ে হেজাবটা এক ঝটকায় খুলে নিল। ফারিসের দ্রুত হাতের থাবার কবলে পড়ে প্রাপ্তি হা হয়ে আছে। কিছু বলার আগেই ফারিস তার উপর দিয়ে ছোটখাটো একটা সাইক্লোন বইয়ে দিল। প্রাপ্তির মাথা থেকে হেজাব খুলে নিয়েই ফারিস প্রাপ্তির গলায় মুখ ডুবিয়ে দিল। 5 মিনিট পর নিজের কাজ শেষ করে প্রাপ্তির মুখের দিকে তাকালো। দেখলো প্রাপ্তির দুগাল বেয়ে চোখের পানি পড়ছে। চোখগুলো পানিতে ঝাপসা হয়ে আছে। প্রাপ্তির ছোট্ট তোতা পাখির মতো ফারিসের দিকে চেয়ে আছে। তার দৃষ্টির মানে বলে দিচ্ছে, এমন কেন করছেন? কি হয়েছে? কি করেছি আমি? হয়তো জড়তায় আর আকস্মিক আক্রমণে খেই হারিয়ে মনের কথাগুলো বলতে পারছে না। ফারিস প্রাপ্তির গলায় 3টে কামড় বসিয়েছে। এটার যন্ত্রণায় প্রাপ্তি কুঁকড়ে যাচ্ছিল। ফারিস প্রাপ্তির কান্না ভেজা চোখে মুখে অসংখ্য চুমু দিয়ে বলল, বলেছিলাম না ছেলেদের থেকে দূরে থাকতে? তাহলে কেন তুই আমার কথা অমান্য করে 3টা ছেলের সামনে দাঁড়িয়েছিলি বল? তুই জানিস সামনের ছেলেটা তোকে কত সম্মোহনী দৃষ্টিতে দেখছিল? আমার সহ্য হচ্ছে না আর। ওর দৃষ্টিতে তোর প্রতি মুগ্ধতা ছিল, যেটা আমার হৃদয়কে পোড়াচ্ছে জান। তুই শুধুই আমার, তোর দিকে মুগ্ধতার দৃষ্টিতে কেবল আমিই তাকাবো, আর কেউ তাকাবে না। আজকে ও শুয়োরের বাচ্চাকে ছেড়ে দিলাম কেবল ও তন্ময়ের ভাই বলে, নয়তো আমার পার্সোনাল প্রপার্টিতে নজর দেওয়ার অপরাধে ওটাকে ওখানেই পুঁতে দিয়ে আসতাম। ফারিসের মুখে পাগলের মতো প্রলাপ শুনে প্রাপ্তি নিজের ব্যথা ভুলে ফারিসের গলা জড়িয়ে ধরে ফারিসকে শান্ত করতে লাগলো। ফারিসের গলায় মুখ গুজে দিয়ে প্রাপ্তি ফারিসের মাথায় হাত বুলিয়ে দিল। তারপর নরম কণ্ঠে বলল, বিশ্বাস করুন, আমি আপনার কথার অবাধ্য হইনি। ওই ছেলেটার আমাদের পথ আটকে দাঁড়িয়েছিল। সিনিয়র হয় আমরাও ফেঁসে গিয়েছিলাম। ফারিস আগের চেয়ে কিছুটা শান্ত হলো। প্রাপ্তিকে সোজা করে বসিয়ে গলাটা দেখলো। তার কামড় দেওয়ার জায়গাটা একদম লাল হয়ে আছে। ফারিস আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল সেখানে। প্রাপ্তি ফারিসের ছোঁয়ায় কেঁপে উঠল। ফারিস প্রাপ্তিকে আবারও নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে গাড়ি স্টার্ট দিল। কিছু সময় ব্যবধানে ফারিসের গাড়িটা তাদের বাসায় ঢুকলো। ফারিস প্রাপ্তির দিকে তাকিয়ে দেখলো মেয়েটা কেঁদে চোখ ফুলিয়ে তার বুকের নিদ্রাতেই লুটিয়ে পড়েছে। ফারিস প্রাপ্তিকে কোলে নিয়ে সোজা নিজের রুমে চলে গেল। তারপর প্রাপ্তিকে সযত্নে বিছানায় শুইয়ে দিয়ে গোসল করতে গেল। ফারিস গোসলে যাবার আগে প্রাপ্তির প্রয়োজনীয় সবকিছু নিজের রুমে শিফট করিয়েছে। অনেক থেকেছে সে বউ ছাড়া, আর থাকা সম্ভব না। আজ থেকে প্রাপ্তিকে সে নিজের সাথেই রাখবে বলে পণ করেছে। সে যখন মন চায় তখন তাদের বিয়ের অনুষ্ঠান হোক, তাতে তার কি? সে তার বউকে এর মধ্যেই 2 বার বিয়ে করেছে। এখন এসব অনুষ্ঠানের অপেক্ষা করে বসে থাকতে পারবে না। ফারিস গোসল করে বের করে এসে দেখলো প্রাপ্তি এখনো ঘুমোচ্ছে। ফারিস প্রাপ্তির ফুলো ফুলো গালে তাকিয়ে পরপর কয়েকটা চুমু খেলো। ঠোঁটে শব্দ করে একটা চুমু দিল। তারপর আয়নার সামনে গিয়ে ফর্মাল পোশাক পরে চুলগুলো ব্ল্যাক ব্রাশ করে নিল। হাতে রিস্টওয়াচ পরতে পরতে আবার প্রাপ্তির সামনে এসে দাঁড়ালো। ছোট্ট একটা চিরকুট কিছু একটা লিখে সেটা প্রাপ্তির বালিশের সাইডে রেখে দিল, যাতে ঘুম ভাঙার পর সেটা নজরে যায় প্রাপ্তির। ফারিস প্রাপ্তির কপালে আদুরেভাবে ঠোঁট ছুঁয়ে গটগট করে বেরিয়ে গেল। এখন সে নিজেদের অফিসে যাবে। বাবার বয়স হচ্ছে, কাজ সামলাতে এখন বেশ হিমশিম খায়। তাই ফারিস তার টাইম ম্যানেজ করে অফিস সামলানোর চেষ্টা করে। প্রাপ্তি ঘুম ভেঙেছে মাগরিবের আজানের আগে।
ঘুম থেকে উঠেই দেখে সে ফারিসের রুমে ঘুমাচ্ছিল। প্রাপ্তি আশেপাশে চোখ বুলিয়ে ফারিসকে দেখতে না পেয়ে বিছানা থেকে নামতে নিচ্ছিল, তখনই রঙিন কাগজে একটা চিরকুট তার নজরে পড়ে। প্রাপ্তি হাত বাড়িয়ে সেটা নিয়ে খুলে পড়তে লাগলো। আমার ভবিষ্যৎ বাচ্চার মাম্মা, প্রথমেই তোমার ফুলো ফুলো গালে অসংখ্য আনলিমিটেড, কারণ আমি কল্পনা করে নিলাম যখন তুমি ঘুম থেকে উঠবে, ঘুমো ঘুম চোখে আমাকে চারপাশে খুঁজবে, তখন তোমাকে মারাত্মক মিষ্টি লাগবে বউ। যে রূপে মুগ্ধ হয়ে আমি কাছে থাকলে এই কার্যটি সম্পন্ন করতাম বউ। যেহেতু আমি কাছে নেই, তাই কল্পনায় আপাতত আমার ভালোবাসার ফিল করে নাও যান। যাক শোনো বউ ছাড়া জীবনের 31টা বসন্ত পার করে ফেলেছি, তাই আর টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। তাছাড়া তোমাকে দুবার বিয়ে করেছি, এরও তো একটা ফজিলত পাওয়ার দরকার আছে নাকি? তাই আজ থেকে তুমি তোমার স্বামীর ঘরেই ঘুমোবে। তোমার সব কিছু আমি এই ঘরে এনে দিয়েছি। এখন তোমার কাজ লক্ষ্মী বউয়ের মতো নিজের স্বামীর রুমে স্বামীর জন্য ওয়েট করা, বুঝেছ? আচ্ছা জাগে, অনেক প্রেমালাপ হলো, আমার রুমে যেন ফিরে পাই। নয়তো আপনি তো আপনার স্বামীকে আশা করি এতদিনে মোটামুটি ভালোই চিনতে পেরেছেন। রুমে না পেলে সুন্দর সুন্দর ঠ্যাং দুটা একদম হাতে ধরিয়ে দেব। কি করে বলো জানটুস? আদরের বউ বলে লাস্টে আরো 5টা চুম্মা, একদম তোমার গোলাপি ঠোঁটের উপর। ইতি আপনার একান্ত ব্যক্তিগত পুরুষ। প্রাপ্তি ফারিসের লেখা চিরকুট পড়ে লজ্জায় লাল নীল হয়ে মুখ ঢেকে আবার বিছানায় শুয়ে পড়ল। মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে। লজ্জাকে এক পাশে ঠেলে ঠুলে উঠে গেল প্রাপ্তি। তারপর অজু করে নামাজ আদায় করতে দাঁড়িয়ে পড়ল। সন্ধ্যের নামাজের পরপর শিশির তার মেয়ে কুয়াশাকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে দিয়েছে। মেয়েকে কোলে করে ঘুমিয়েছিল বিকেলবেলায়। 3 বছরের ছোট্ট মেয়েটা বাবা বলতে অন্তঃপ্রাণ। বাবা তার চোখের আড়াল হলেই সে গাল ফুলিয়ে বসে। গত কয়েক মাস যাবৎ কুয়াশার বাবা রিফিল চৌধুরীর আচরণে কিছু বদল এসেছে, যা শিশিরের কাছে অবিশ্বাস্য লাগে আজকাল। যে লোকটা মেয়ে বলতে প্রাণ ছিল, সে গত কয়েক মাসে কিভাবে বদলে গেল শিশিরের মাথায় ঢুকছে না। স্ত্রী সন্তানের সাথে লোকটার ব্যবহার দিনকে দিন খারাপের পথেই যাচ্ছে। এই যেমন আজকে বিকেলে ঘটনা ধরা যাক। কুয়াশা তার বাবাকে রেডি হয়ে কোথাও বেরিয়ে যেতে দেখে বায়না ধরেছিল সে সাথে যাবে। ছোট ছোট হাতে বাবার পা জড়িয়ে বাধা দিচ্ছিল। এতেই ফিলিপ কুয়াশার উপর রেগে গিয়ে বলিষ্ঠ হাতে পা থেকে কুয়াশার হাত ছাড়িয়ে ছোট বাচ্চাটাকে পাষণ্ডের মতো ফ্লোরে ছুঁড়ে রেখে গিয়েছিল। শিশির দৃশ্যটি দরজার আড়ালে দাঁড়িয়ে দেখেছিল। ফিলিপ চলে যেতেই শিশির কুয়াশাকে বুকে জড়িয়ে নিজেও কেঁদেছিল। ছোট্ট বাচ্চাটার আজ তার বাবার উপর অনেক অভিমান জমেছে। সে ঠিক করেছে সে তার বাবার কাছে আর যাবে না। শিশির অনেক কষ্টে তার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিল। শিশির মেয়েকে ফ্রেশ করে শেষে কোলে নিয়ে নিচে যাচ্ছিল খাবার খাওয়াতে। তখনই ফিলিপকে দেখল লিভিং রুমের কোনায় একটি রুম থেকে বের হতে। এই রুমে শিশিরের প্রবেশ নিষেধ। বিয়ের 2 বছরের মাথায় ফিলিপকে চুপি চুপি সে একবার এই রুমে থেকে বের হতে দেখেছিল। রুমটি তালাবদ্ধ থাকায় শিশির নিজেও কখনো সেখানে যেতে পারত না। হঠাৎ একদিন ফিলিপের সেই রুমে ঢুকতে দেখে দরজার বাইরে থেকে খোলা পেয়ে শিশির চুপি চেপিয়ে সেই রুমে ঢুকে গিয়েছিল। তখন সেখানে প্রবেশ করার পর শিশিরের বিশেষ কিছু নজরে পড়েনি। পুরো রুমটার দেয়াল জুড়ে ছিল অসংখ্য বইয়ের সমাহার, পাশাপাশি ছিল অ্যান্টিক জিনিসপত্রের কালেকশন। কয়েকটা পুরনো পেন্টিংও ছিল সেখানে। তবে শিশিরের চোখ আটকে গিয়েছিল ফিলিপসের একটি বিশাল পেন্টিংয়ে। একপাশের পুরো দেয়াল জুড়ে ছিল ফিলিপসের ছবি। ছবিটিতে ফিলিপস একটা বিশাল চেয়ারে অভিনব কায়দায় বসা। ফিলিপসের বাম হাতের আঙ্গুলে ছিল সুন্দর একটি আংটি। শিশির এসবের মুগ্ধতায় ডুবে তাকিয়েছিল। তখন ফিলিপস চুপচাপ শিশিরের পেছনে এসে দাঁড়িয়েছিল। শিশির যে তার অনুমতি ব্যতীত এই রুমে প্রবেশ করেছিল, এটি ফিলিপসের সেই দিন পছন্দ হয়নি। বেশ রেগে গিয়েছিল ফিলিপস, যার দরুন ফিলিপসের 2 চোখ দিয়ে ঝরছিল আগুনের লাভা। তবে কোনো রকম হাতাহাতি না করে সেই দিন ফিলিপ শিশিরকে শান্তভাবে মানা করে দেওয়ার পরও শিশির সেই রুমে আর প্রবেশ করার সাহস করেনি। তবে শিশিরের আজকেও মাথায় আসে না লোকটা ওই রুমে কি এমন লুকিয়ে রেখেছে যাতে নিজের স্ত্রীকেও সেখানে প্রবেশ করার অনুমতি নেই। কই, শিশিরের তো সেই দিন তেমন কিছু নজরে পড়েনি। ফিলিপকে আজকে আবার সেই রুম থেকে বেরোতে দেখে শিশিরের সেই পুরনো কথাগুলো মাথায় ঘুরছিল। তবে এই সন্ধ্যাবেলায় ফিলিপের এই রুম থেকে বের হতে দেখে শিশির বেশ চমকেছে, কারণ লোকটা খুব তাড়াহুড়োই তখন বেডরুম থেকে বের হয়েছিল। তবে এখন এই রুম থেকে বের হলো যে? শিশির তো ভেবেছিল বেশ কাজের চাপ যাচ্ছে, তাই তখন হন্তদন্ত হয়ে ছুটছিল। কিন্তু এখন তো দেখছি ফিলিপ বাড়িতেই ছিল।
শিশির মেয়েকে নিয়ে বিকেলের পর আর বেডরুম থেকে বাইরে পা রাখেনি। তাই তো ফিলিপকেও তার নজরে পড়েনি। আজকাল ফিলিপ শিশিরকে বেশ এড়িয়ে চলছে। আজকাল বললে ভুল হবে, গত কয়েক মাস হবে তাদের আগের মতো কথাবার্তা হয় না। তবে বিষয়টি আজকাল সব পর্যায়ে অতিক্রম করেছে। আজকাল তাদের দেখাও হয় না বলতে চলে। ফিলিপ প্রায় রাত 2টা বা 3টায় বাড়ি ফেরে, এমনকি মাঝে মাঝে ফজরের আজান দেওয়ার পরও আসে। ফিলিপের কাছে বাসার এক্সট্রা চাবি থাকায় শিশিরকে তেমন ঝামেলা পোহাতে হয় না। তাই ফিলিপ যখন বাড়িতে আসে তখন চুপচাপ বেডরুমে ঢুকে নিজের বরাদ্দকৃত জায়গায় যেয়ে শুয়ে পড়ে গিয়ে। বেশিরভাগ সময় শিশির খোঁজ খবর পাই না ফিলিপ এসেছে কি আসেনি। শিশিরের সকাল সকাল হসপিটালে ডিউটি থাকে, তাই তার ভোর সকালেই উঠে নাস্তা রেডি করতে হয়। তারপর মেয়েকে খাইয়ে নিজে খেয়ে হসপিটালে যায়। যাওয়ার পথে আবার কুয়াশাকে রেখে আসে তার নানুর বাসায়। ফিলিপ রাত করে বাসায় ফেরায় সকালবেলাটা তার বেডেই কেটে যায়। তাই শিশির আর ফিলিপের দেখা হয় এভাবেই। ফিলিপ যখন ঘুমে কাবু তখন শিশির সকালের কাজে ফাঁকে দেখতে পায় 1-2 পলক, এই আর কি। ফিলিপ রাতে যখন ফিরে তখন মা মেয়ে দুজনেই তো ঘুমিয়ে থাকে। শিশির ফিলিপের জন্য নাস্তা রেডি করে রেখে গেলেও মাঝে মাঝে এসে দেখে নাস্তা যেভাবে ডাইনিংয়ে দিয়ে গিয়েছিল সেভাবেই পড়ে আছে। আবার মাঝে মাঝে এসে দেখে যে খেয়েছে লোকটা। কুয়াশার বয়স যখন 3 বছর, কুয়াশা 2 বছর বয়স যখন, তখন থেকেই শিশির আর ফিলিপের মাঝে এইরকম সম্পর্ক চলছে। এই নিয়ে ফিলিপকে শিশির কিছু বলতে গেলেই তাদের মাঝে ঝামেলা বেঁধে যায়। এমনকি 5-6 বার এই নিয়ে ঝামেলা করে শিশিরের গায়েও হাত তুলেছিল। শিশির নিজের উপর ক্লান্ত হয়ে এখন এসব প্রশ্ন করা ছেড়ে দিয়েছে। কেবল নিজের মেয়ের কথা ভেবে সে ফিলিপের সংসারটা টিকিয়ে আছে। অথচ এই লোক একসময় শিশিরের জন্য পাগল ছিল। শিশির আর ফিলিপের প্রেমের বিয়ে। ফিলিপের পরিবার সম্ভ্রান্ত ফ্যামিলি, ঢাকায় তাদের যথেষ্ট নামডাক। তন্ময় চৌধুরী আর অনু চৌধুরী ফিলিপের সৎ ভাই। ফারহান চৌধুরীর প্রথম পক্ষের বড় ছেলে ফিলিপ চৌধুরী। ফিলিপের আম্মুর মৃত্যুর পর ফারহান চৌধুরী তনয়া চৌধুরীকে বিয়ে করেছিল। তার ঘরে 2 ছেলে, তন্ময় আর অর্ণ। ফারহান চৌধুরী তার 3 ভাই 1 বোন নিয়ে যৌথ ফ্যামিলিতে বসবাস করত। তবে ফিলিপ তাদের সাথে থাকে না। সে 22 বছর বয়স থেকেই নিজের আলাদা ফ্ল্যাটে থাকে। আর সেই তরুণ যুবকের বয়স দেখতে দেখতে আজ 36-এর কোঠায়। সে যে পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে যে চলছে তেমনটাও না, কেবল দায়িত্বের খাতিরে নিজের কোম্পানির এমডির পদে আছে। ফারিস, ইফতি আর শিশির সমবয়সী। 3 জনের বয়স দেখতে এখন 31-এর কোঠায়। কলেজ পর্যায়ের বন্ধুত্ব হওয়ায় হয়তো নিজেদের মধ্যে এখনো এত ভালো সম্পর্ক। ফারিস আর শিশির বিবাহিত হলেও ইফতি ছেলেটা এখনো বিয়ে করেনি। এক হসপিটালে 3 জন জব করে বলে তাদের দেখা সাক্ষাতের সুযোগটা আরো বেড়েছে বললেই চলে। প্রাপ্তি মাগরিবের নামাজ আদায় করে নিচে এসেছে। বারিশার হাতে হাতে একটু কাজ আগিয়ে দিয়ে চা বসালো 3 জনের জন্য। ফারিস আর মোশাররফ দেওয়ান ফিরেনি এখনো। প্রাপ্তি চা বানিয়ে বারিশাকে 1 কাপ দিয়ে 2 কাপ চা নিয়ে চুপচাপ মোনালিসার রুমে চলে গেল। মোনালিসার অনার্স 4th বর্ষের ফাইনাল এক্সাম চলছে, বিধায় সে এখন ব্যস্ত সময় পার করছে। প্রাপ্তি মোনালিসার রুমে ঢুকে দেখল মোনালিসা ফোনে আরহামের সাথে কথা বলছে। প্রাপ্তি ঠোঁটে হাসি টেনে বোনের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর ইশারায় হাতে চায়ের কাপ ধরিয়ে বুঝালো খেতে খেতে কথা বলতে। মোনালিসা ছোট বোনের দিকে তাকিয়ে সন্তুষ্টের হাসি দিল। তার হাসি মানে এই যে তার এখন সত্যি 1 কাপ চায়ের প্রয়োজন ছিল। প্রাপ্তি নিজের চা নিয়ে মোনালিসার বেডে পা তুলে বসলো। প্রাপ্তি নিজের ফোন ঘাটাঘাটি করছে আর চায়ে চুমুক দিচ্ছে। প্রাপ্তিকে মোনালিসার যে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছিল তা হ্যাক হয়ে গিয়েছিল খোলার 2 দিন পরেই। তারপর এতগুলো মাস কেটে গেছে, সে আর নতুন ফেসবুক আইডি খোলেনি। প্রাপ্তি অনেক দিন পর সেই আইডির হদিস করতে পুনরায় ফেসবুকে ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেই সারিকা শাম্মী প্রাপ্তি এফবি আইডি লগ ইন হয়ে গেল। প্রাপ্তি ভীষণ খুশি এই নিয়ে। তার এত খুশি আর দেখে কে? প্রাপ্তি চোখ পিট পিট করে নিজের হারিয়ে যাওয়া ফেসবুক আইডিটা ফিরে পেয়ে, তবে ফেসবুক আইডিতে প্রবেশ করে কিছু একটা তার নজরে পড়তেই সে আঁতকে উঠল। প্রাপ্তির আইডিতে রিলেশন স্ট্যাটাস আগের মতো আর সিঙ্গেল দেয়া নেই, বরং এর পরিবর্তে দেয়া আছে ম্যারিড উইথ আজমিন দেওয়ান ফারিস। প্রাপ্তির চোখ মুখ কুঁচকে বিষয়টা কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো। তার মস্তিষ্কে কিছু একটা ইশারা করতেই প্রাপ্তির চোখ মুখ বিস্ময়ে দেখা দিল। প্রাপ্তি চোখ বড় বড় করে তাকিয়ে রইল ফোনে। প্রাপ্তি মনে মনে ভাবতে থাকলো, তার মানে উনি আমার এফবি আইডি হ্যাক করেছিল। কেমন বাজে দেখেছো? আসুক আজকে।
প্রাপ্তি মোনালিসার সাথে কথাবার্তা বলে ফারিসের কথা মতো নিজেদের রুমে চলে গিয়েছে। তারপর একটু বই খাতা নিয়ে পড়াশোনা করতে বসলো। এর মাঝেই ফারিস ঘেমে নিয়ে রুমে ফিরল। দুজনের দৃষ্টি বিনিময়ও হলো। ফারিস প্রাপ্তির দিকে এক পলক তাকিয়ে সোজা গোসলে চলে গিয়েছে। ফারিসকে সোজা ওয়াশরুমে চলে যেতে দেখে প্রাপ্তি ভ্রু কুঁচকালো। এই লোক দিনে কতবার গোসল করে, কিভাবে সে তাও বুঝতে পারে না। তাকে তো একবার গোসল করতে হবে ভাবলেই অলসতা জেঁকে ধরে। 20 মিনিট পর ফারিস গোসল শেষ করে বেরিয়ে দেখল প্রাপ্তি রুমে নেই। প্রাপ্তিকে দেখতে না পেয়ে ফারিসের চোখ মুখ বিরক্ত ফুটে উঠল। ফারিস তার কোমর জড়িয়ে রাখা সাদা তোয়ালে খুলে একটা কালো টি শার্ট আর কালো ট্রাউজার পরে আয়নার সামনে দাঁড়ালো। ঠিকভাবে মাথা না মুছায় ফারিসের চুলগুলো বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। তখনই ফারিস আয়নার মধ্যে প্রাপ্তির প্রতিবিম্ব দেখতে পেল। প্রাপ্তির হাতে ফারিসের জন্য নিয়ে আসা কফির মগটা। প্রাপ্তি আয়নায় বরাবর তাকাতেই দুজনের দৃষ্টি বিনিময় হলো। ফারিসের দৃষ্টিটা অদ্ভুত, একরকম নেশা ধরিয়ে দেয়া চাহনি যাকে বলে। প্রাপ্তি নিজের মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল ওড়না জামা কাপড় ঠিকঠাক আছে কিনা। নিজের জামা কাপড় ঠিকঠাক দেখে প্রাপ্তি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মাথায় জড়িয়ে রাখা ওড়নাটা আরো সুন্দর করে মাথা টেনে নিল। আয়না বরাবর আবার ফারিসের দিকে তাকালো। প্রাপ্তি তাকাতেই ফারিস ঠোঁটে শয়তানি হাসি এঁটে প্রাপ্তিকে চোখ টিপ দিল। ফারিসের আচমকা এই কাণ্ডে প্রাপ্তি লজ্জায় মাথা নুইয়ে বলল, অসভ্য লোক একটা। প্রাপ্তির কথা ফারিসের কান অবধি পৌঁছতেই ফারিস শব্দ করে বিদ্রুপ মাখা হাসি দিল। তার হাসির মানে এই যে যত পারো অসভ্য বলো শোনা। তবুও তোমাকে আজীবন এই আজমির দেওয়ান ফারিসের মুখ থেকে লজ্জা মাখা কথা শুনতেই হবে। ফারিস প্রাপ্তিকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে দেখতে গিয়ে বসলো বেডে। বেডে বসার পর প্রাপ্তি নিজ থেকেই নিজের কাছে আসতে না দেখে ফারিসের রাগ হলো। তার মনে হচ্ছে এই পিচ্চি বউ তাকে উপেক্ষা করছে। ফারিস প্রাপ্তির দিকে তাকিয়ে মাথার ইশারা করলো নিজের কাছে আসতে। প্রাপ্তি ভীষণ লজ্জা লাগছে আজকে। বিশেষ করে ঘুম থেকে উঠে ফারিসের লেখা চিরকুটটা পড়ার পর থেকে প্রাপ্তির ফারিসের সামনে লজ্জাটা যেন আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। প্রাপ্তিকে নড়তে চড়তে না দেখে এবার ফারিস মুখ খুলল। এই ইন্দুরের বাচ্চা, কাছে ডাকলাম না? তাহলে এখনো দূরে দাঁড়িয়ে আছিস কেন? জি, জি, আমি ইন্দুরের বাচ্চা না। তাহলে কি তুই? আমি মানে প্রাপ্তি। আচ্ছা তাই? হুম। আচ্ছা ঠিক আছে, কফিটা দে এখন সোনা পাখি, ওটা ঠান্ডা হয়ে যাচ্ছে না? ফারিসের কথায় প্রাপ্তি ভীষণ লজ্জা লাগলো। ফারিসের অদ্ভুত চাহনির তোপে পড়ে সে তো ভুলেই গিয়েছিল তার হাতে কফি আছে। তার মানেই কি ফারিস তাকে তার হাত থেকে কফির মগটা নিতেই তাকে কাছে ডাকছিল? ধ্যাত, সে আরও কি না কি ভাবছিল। প্রাপ্তির মনে মনে কথাগুলো চিন্তা করে ফারিসের কাছে গিয়ে দাঁড়ালো। নিজের টোপ কাজে লাগায় ফারিস হাসলো, মনে মনে বলল, আমার পাখিটা আসলেই বোকা। প্রাপ্তি কফির মগটা ফারিসের দিকে এগিয়ে দিতেই ফারিস খপ করে প্রাপ্তির অন্য এক হাত ধরে নিল। ফারিস প্রাপ্তির অন্য হাতের মুঠো থেকে কফির মগ নিয়ে বেড সাইডের টেবিলে রেখে দিল। তারপর নিজের বলিষ্ঠ দু হাতে শক্ত করে প্রাপ্তির কোমর চেপে ধরে প্রাপ্তিকে একদম নিজের বুকের উপরে এনে ফেলল। প্রাপ্তি লজ্জায় কাচুমাচু করে বলল, কফি তো দিয়ে দিয়েছি আপনাকে, এখন ছাড়ুন আমায়। ফারিস প্রাপ্তির কথায় মেয়েদের মতো মুখ বাঁকালো। না বউ, আজকে তোকে আর ছাড়ছি না। তাছাড়া আমার কফি ছাড়াও আরো কিছু চাই, এগুলো তোর কাছ থেকে না নিয়ে আজকে আর তোকে যেতে দেব না পাখি। ফারিসের কথার মানে বুঝতে পেরে প্রাপ্তির অন্তরাত্মা কেঁপে উঠল। আমতা আমতা করে বলল, মাথাটা ঘুরছে হঠাৎ, একটু ছাড়ুন না। বড় মানে মা বলেছিল একটু নিচে যেতে, আমি যাই। হ্যাঁ, কিছুই তো করিনি, আগেই মাথা ঘুরছে। ফচিলের হড্ডি, 1 নম্বরের ব্রিটিশ। তোর জন্য আর মোনালিসার জন্য আইসক্রিম এনেছি, ফ্রিজে রেখে এসেছি। যা, ছাড়লাম। আইসক্রিম নিয়ে চুপচাপ এই রুমে আসবি, আমাকে যেন ডাকতে না হয়, ঠিক আছে? এসে আমার মাথার চুল টেনে দিবি, অনেক হেরে হচ্ছে। আর যাওয়ার আগে আমার মাথা মুছে দিয়ে যা তোর গায়ের ওড়না দিয়ে। ফারিস নিজের কথা শেষ করে প্রাপ্তিকে ছাড়তেই প্রাপ্তি নিজের ওড়না দিয়েই ফারিসের মাথার চুলগুলো সুন্দর করে মুছে দিল। তারপর নিচে নেমে ফ্রিজ থেকে আইসক্রিম আনতে গেল। একটা আইসক্রিম মোনালিসার রুমে দিয়ে এসে অন্যটা নিজের জন্য রেখে ফারিসের কথা মতো আবার ফারিসের রুমে চলে গেল। ফারিস আসার সময় অনেকগুলো আইসক্রিম নিয়ে এসেছে। প্রাপ্তি ফ্রিজ থেকে 2টো নিয়ে আসলেও বাকিগুলো এখনও ফ্রিজে রাখা আছে। প্রাপ্তি আইসক্রিম খেতে খেতে রুমে প্রবেশ করে দেখল ফারিস সোজা হয়ে বলিষ্ঠ শক্ত সমর্থ দেহখানা বিছানায় এলিয়ে দিয়েছে।
ফারিস একটা হাত নিজের চোখের উপর রেখে চোখ বুজে আছে। প্রাপ্তি হুট করে এই দৃশ্যখানা দেখে ফারিসের জন্য ভীষণ মায়া লাগলো। এক পা দু পা করে ফারিসের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। প্রাপ্তি ফারিসের দিকে তাকিয়ে ফারিসের উচ্চতা আন্দাজ করার চেষ্টা করলো। ফারিসের বিশাল দেহখানা লম্বা খাটের সাথে একদম লাগালাগি হয়ে আছে। প্রাপ্তি আন্দাজ করলো 6 ফিট প্লাস তো হবেই। ফারিসের উচ্চতা প্রাপ্তির আন্দাজের কাছাকাছি 6 ফিট 2 ইঞ্চি। বাংলাদেশে সচরাচর হাতে গোনা কয়েকজনেরই এরকম হাইটের অধিকারী হতে দেখা যায়। প্রাপ্তি মুগ্ধ দৃষ্টিতে ফারিসের দিকে তাকিয়ে পরখ করছিল। তখনই ফারিস একটা কথা তার কানে আসে। হিংসে হচ্ছে বুঝি? ফারিসের কথায় প্রাপ্তি ফারিসের দিকে তাকিয়ে দেখল আগের মতোই এখনো এক হাত ফারিসের চোখের উপর রাখা, আর চোখ দুটো বোঝা। প্রাপ্তি বুঝতে পারল না চোখ বুজে থাকলে এই লোক বুঝলো কিভাবে যে প্রাপ্তি তার দিকে তাকিয়েছিল। প্রাপ্তি মনে মনে বিড়বিড়ালো। হুম, একটু লম্বা বলে কি দাম? একটু তাকিয়েছি বলে আবার খোঁচা দিয়ে জানতে চাইছে আমার হিংসে হয় কিনা। খাম্বা, তাও আবার কি দেমাগ! ফারিস শোয়া থেকে উঠে বসে একটানে প্রাপ্তিকে বিছানায় এনে ফেলল। ফারিসের আচমকা আক্রমণে প্রাপ্তি এলোমেলো হয়ে পড়েছে বিছানার উপর। প্রাপ্তি নিজেকে সামলে বিছানা ঠিক করে বসতেই ফারিস প্রাপ্তির কোলের ওপর মাথা রেখে প্রাপ্তির কোমর জড়িয়ে এবার শুয়ে পড়েছে। ফারিসের শরীরের স্পর্শে প্রাপ্তির দেহটা শিহরিত হচ্ছে ক্ষণে ক্ষণে। কোমরে পুরিশালী হাতের শক্ত ছোঁয়া, একই সাথে পেটে ফারিসের মুখ গুজে রাখার দরুন প্রাপ্তি এক প্রকার কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। ফারিস প্রাপ্তির উদরে নাক ডুবিয়ে বলল, এইভাবে কাঁপছিস কেন? মাথার চুল টেনে দে চুপচাপ। ফারিসের কথায় প্রাপ্তি নিজের ডান হাত ফারিসের চুলের ভাঁজে রাখল। প্রাপ্তি ফারিসের চুলের ভাঁজে নিজের চিকন আঙ্গুলগুলো নাড়াচাড়া করে আলতো করে ফারিসের চুল টেনে দিতে লাগলো। ফারিস ছোট বাচ্চার ন্যায় প্রিয়তমার যত্নটুকু উপভোগ করতে লাগলো। ফারিসের আজ মনে হচ্ছে তার অপেক্ষায় বৃথা যায়নি। সকল ক্লান্তির শেষে চোখ বুজে শান্তির খোঁজ নিচ্ছে এবং একান্ত মানুষ পেয়ে গিয়েছে সে, যার সান্নিধ্যে আসলে ফারিস নিজের অস্তিত্বটুকু অনুভব করতে পারে মস্তিষ্কের সুখ ও শান্তি পেতে। প্রাপ্তির কোমরে হাতের ছোঁয়ায় ফারিসের মুহূর্তেই প্রাপ্তির কোমল হাতের ছোঁয়ায় ফারিস মুহূর্তেই প্রাপ্তির কোলে মাথা রেখে শান্তির ঘুমে তলিয়ে গিয়েছে। ফারিসকে ঘুমিয়ে যেতে দেখে প্রাপ্তি নিজেও বেডের সাথে হেলান দিয়ে চোখ বুঝার চেষ্টা করলো। মুখে তার সন্তুষ্টির হাসি। ফারিসের যত্ন ভালোবাসায় সবই প্রাপ্তির চোখে পড়ে। সেই সাথে তার প্রতি লোকটার পাগলামি তাকে বারবার ফারিসের প্রেমে পড়তে বাধ্য করে। আজকাল ফারিসকে প্রাপ্তির কাছে বিশাল মায়ার খুনি মনে হয়। লোকটার প্রতি আজকাল তার এত মায়া লাগে কেন তা তার বোধগম্য হয় না। হয়তো এটাই আল্লাহর 3 কবুলের অদৃশ্য এক পবিত্র বন্ধন। রাত 9টায় বারিশার ডাকাডাকিতে প্রাপ্তির ঘুম ছুটে গেল। চোখ মুখ কুঁচকে নিজের কোলের উপর ফারিসকে ঘুমাতে দেখেই তার কানে আবারও বারিশার কণ্ঠ ভেসে এলো। বারিশা দুজনকেই খাবার খাওয়ার জন্য নিচে যেতে ডাকাডাকি করছে। বারিশার হাঁক ডাকে প্রাপ্তি নিজের কোলের উপর থেকে ফারিসের মাথাটা আস্তে উঠিয়ে চুপচাপ বালিশের উপর রাখলো। তারপর আস্তে ধীরে বিছানার উপর থেকে নিচে নেমে নিজের ওড়নাটা ঠিক করলো। প্রাপ্তি ওড়নাটা মাথায় টেনে নিয়ে নিচে চলে গেল ফারিসের জন্য খাবার আনতে। প্রাপ্তি খাবার নিয়ে এসে ফারিসকে আস্তে ধীরে ডাকতে লাগলো। এই যে শুনছেন, উঠুন একটু, খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন। ডাকার পরও ফারিসের সারা শব্দ না পাওয়ায় প্রাপ্তি আবারও ডাকতে ফারিসের কাছাকাছি গেল। এবার ফারিসের কাঁধে হাত রেখে কাঁধ ঝাঁকিয়ে ডাক দিল, শুনছেন? শুনছি। উঠুন, মাথা ব্যথা কি একটু কমেছে? হুম। আচ্ছা তাহলে উঠে বসুন, খাবার নিয়ে এসেছি, খেয়ে নিন না, তারপর আবার ঘুমান। প্রাপ্তি ফারিসের ঘুম ঘুম চোখে তাকিয়ে আদরে স্বরে ডাকতেই ফারিস চুপচাপ উঠে বসলো। ফারিস ঘুম থেকে উঠে বসেই প্রাপ্তিকে কাছে ডাকলো। প্রাপ্তি কাছে যেতেই বলল, তুই খেয়েছিস? না। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, একসাথে খাবো দুজন। কথাটা বলেই ফারিস চোখে মুখে পানি দিতে চলে গেল। মিনিট 2 পরে রুমে ফিরতেই প্রাপ্তি খাবারের প্লেটটা ফারিসের দিকে এগিয়ে দিল। ফারিস তা দেখে প্রাপ্তির দিকে ভ্রু কুঁচকে তাকালো। দুজনে চোখাচোখি হতেই প্রাপ্তি বলল, কি? খাইয়ে দে। এটাও আমার বলে দেওয়া লাগে? আমি না তোর জামাই লাগি। স্বামীর সেবা করা স্ত্রীর ধর্ম, আর যেসব স্ত্রীরা উত্তম রূপে নিজেকে স্বামীর সেবা নিয়োজিত রাখে তারাই উত্তম স্ত্রী। কি বুঝেছিস? হ্যাঁ বুঝেছি, সোজাসুজি বললেই হয় যে আপনি আমার হাতে খেতে চাচ্ছেন, এত পেঁচিয়ে বলার কি আছে? প্রাপ্তির কথায় ফারিস শয়তানি হাসি দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল।
তুই তো দেখি পাকতে শুরু করেছিস। চুপ। ফারিস আহাম্মকের ন্যায় অবাক হয়ে তাকালো। প্রাপ্তি চোখ রাঙিয়ে বলল, তুই আমাকে আজকাল একদম ভয় পাস না, আবার কথায় কথায় তর্ক করিস। এখন আবার ধমক দিলি, নিজেকে কি আমার বউ ভাবিস? হ্যাঁ ভাবি। এখন চুপচাপ নিজের মুখটা বন্ধ করুন আর খাবারটা খেয়ে নিন। আর আমি তো আপনার বউই, এতে আবার ভাবাভাবির কি আছে? লিটল চেরি, কেউ মুখ বন্ধ করে খাবার খেতে পারে না। ফারিসের কথায় প্রাপ্তি ফারিসের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, আপনি আজকে এত বেশি কথা কেন বলছেন? হ্যাঁ, আগে তো বম মেরেও মুখ দিয়ে কথা বের করা যেত না, এখন সবসময় মুখ দিয়ে শুধু লাগাম ছাড়া কথা বের হয়। হ্যাঁ, ফারিস আর প্রাপ্তির কথার প্রতিউত্তর করার প্রয়োজন মনে করল না। ফারিসকে চুপ করে থাকতে দেখে প্রাপ্তি ভাত মাখিয়ে একটা নলা তুলে ফারিসের মুখের সামনে ধরল। ফারিস চুপচাপ হা করে খাবার মুখে নিল। ফারিস খাবার চিবুতে চিবুতে প্রাপ্তিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর মুচকি মুচকি হাসছে। দুজনের দৃষ্টি মিলিত হওয়া মাত্রই ফারিস তার মুখ গম্ভীর করে নেয়। আবার প্রাপ্তির দৃষ্টি সরিয়ে নিতেই ফারিস শয়তানি হাসি দিয়ে প্রাপ্তির দিকে তাকিয়ে থাকে। প্রাপ্তির বারবার মনে হচ্ছে ফারিস তাকে দেখে দেখে হাসছে, কিন্তু সে যখনই ফারিসের দিকে তাকাচ্ছে তা দেখার জন্য তখনই ফারিসের মুখের ভঙ্গি তার কাছে স্বাভাবিকই লেগেছে। প্রাপ্তি আবার ফারিসের দিকে না তাকিয়ে খাবারের প্লেটের দিকে তাকিয়ে ভাত মাখতে মাখতে আন্দাজে ঢিল ছুড়ল। আমাকে দেখে হাসছেন কেন? কথাটা বলেই প্রাপ্তি চোখ তুলে একদম ফারিসের চোখের দিকে তাকালো। দুজনের দৃষ্টি মিলিত হতেই ফারিস ভ্রুদয়ের উপর তুলে চোখ গোল গোল করে প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, হাসছি কেন জানিস? কেন? এককালে যে লেদা বাচ্চাকে কোলে নিয়ে গায়ে হিসু করে ভিজিয়ে দিত, আর সেই লেদা বাচ্চাকে কিনা স্বামীর সংসারে গিন্নিগিরি করতে দেখতে হচ্ছে। ফারিসের কথাটা শুনেই প্রাপ্তি ঠাস করে ফারিসের মুখ চেপে ধরল এক হাতে, যাতে বাকি আর কোনো বেফাস কথা মুখ দিয়ে বের না করতে পারে। তবুও ফারিস প্রাপ্তির ছোট্ট হাতের ফাঁক ফোকর দিয়ে মুখ বের করে বলেই ফেলল, এমনকি এখানেই থেমে নেই, তাকে আবার নাকের ডকায় রাগ নিয়ে ঘুরতেও দেখতে হচ্ছে। মানে একদম যা তা। আগে কোনোদিন কল্পনাও করিনি জীবন আমাকে এই মোড়ে এনে ফেলবে। ফারিসের কথায় প্রাপ্তি গাল ফুলালো। ফুলা ফুলা গালে এখন লজ্জায় ভিড় করেছে। লোকটা তাকে সর্বদাই লজ্জায় ফেলে। ছোটবেলায় তো কতজনই কত কিছু করে, তাই বলে সেই সব পুরনো কথা মনে করে তার মান সম্মান মেরে দিবে নাকি? প্রাপ্তি লজ্জায় ফারিসের দিকে তাকাচ্ছেও না। ফারিস প্রাপ্তিকে লজ্জা পেতে দেখে ঠোঁট কামড়ে শয়তানি হাসি দিয়ে বলল, ম্যাডামের বুঝি লজ্জা লাগছে? ইস, কি লজ্জা! কথাটা শেষ করেই ফারিস এবার প্রাপ্তির মুখের দিকে তাকিয়ে উচ্চ স্বরে হেসে দিল। প্রাপ্তি লজ্জা পেয়ে ফারিসের কাছ থেকে কিছুটা দূরে সরে গেল। ফারিসও তা লক্ষ্য করে কিছুটা এগিয়ে প্রাপ্তির কোমরের পিছে গিয়ে বসলো। ফারিসের বুকটা একদম প্রাপ্তির গায়ের সাথে মিশে প্রাপ্তির পিঠ এসে ঠেকেছে ফারিসের বুকে। ফারিসের পেছন থেকে এক হাত বাড়িয়ে প্রাপ্তির উদরে শক্ত করে চেপে ধরল। ফারিসের শক্ত পুরুষালী হাতের ছোঁয়ায় প্রাপ্তি কেঁপে উঠল। প্রাপ্তি নিজেই একটা হাত ফারিসের হাতের উপর রেখে ফারিসের হাতটা চেপে ধরল। ফারিস এবার পেছন থেকে প্রাপ্তিকে টেনে এনে একদম তার কোলে বসিয়ে দিল। প্রাপ্তিকে ছটফট করতে দেখে ফারিসের ঠোঁটের কিনারায় মৃদু হাসি দেখা গেল। ফারিস কিছু বলে ওঠার আগেই ফারিস প্রাপ্তির মাথা থেকে ওড়না সরিয়ে দিল। তারপর ওড়নাটা এক টানে গা থেকে খুলে নিয়ে দূরে ছুঁড়ে ফেলল। ফারিস প্রাপ্তির ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিতেই প্রাপ্তি কেঁপে উঠল। প্রাপ্তির ছোট্ট বুকটায় এক প্রকার ঝড় বয়ে যাচ্ছে। ফারিসের এতটা কাছে আসা ছোঁয়া তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। ফারিসের স্পর্শের তীব্রতা ধীরে ধীরে বেড়ে চলায় প্রাপ্তি কেঁদে দিল। প্রাপ্তিকে হুট করেই কেঁদে দিতে দেখে ফারিসের কপালে সূক্ষ্ম রাগের ভাঁজ দেখা মিললেও প্রাপ্তিকে কিছু না বলে প্রাপ্তির ঘাড়ের যে অংশে ঠোঁট ডুবিয়ে রেখেছিল সেখানে একটা কামড় বসিয়ে ছেড়ে দিল। প্রাপ্তি লজ্জায় আর ঘাড়ের ব্যথায় ফারিসের দিকে চোখ তুলে তাকাতেও পারছে না। ফারিস বেড থেকে নেমে নিচে ছুঁড়ে ফেলে রাখা ওড়নাটা তুলে এনে প্রাপ্তির গায়ে জড়িয়ে দিয়ে বলল, এইভাবে কাঁদছিস কেন? মেরেছি কি? আদরই তো করছিলাম। ছোটবেলায় তো বলতে আদর করি না, এখন আদর করতে গেলে কেঁদে দিস কেন? বউ হয়েছিস আর জামাইয়ের আদর নিবি না? এটা কি করে হয় লিটল চেরি? তোর আমার কাছ থেকে পাওয়া আদরগুলো একদম আলাদা হবে, সেটা বুঝতে পারছিস নিশ্চয়ই। ব্যাস, আপাতত এটুকুই বুঝে রাখ, বাকিটা তোর হাজবেন্ড তোকে ধীরে ধীরে বুঝিয়ে দেবে। এখন চুপচাপ প্লেটে রাখা বাকি ভাতগুলো খেয়ে নে। ফারিসের ভেতরটায় আজ বড্ড জ্বালাতন করছে। বিশেষ মুহূর্তে প্রিয়তমার চোখের পানি তাকে আরও ভাবাচ্ছে। ফারিসের মনে হচ্ছে প্রাপ্তি তাকে ভালোবাসে না বা পছন্দ করে না, তাই সে কাছে যেতেই কেঁদে দেয়।
ফারিসের মেজাজটা খারাপের পথে যাচ্ছে দেখে সে চুপচাপ রুম থেকে বেরিয়ে একদম ছাদে চলে গিয়েছে। ফারিস ছাদে এসে একটা সিগারেট ধরিয়ে চুপচাপ কিছু একটা চিন্তা করতে লাগলো। ফারিস চলে যেতেই প্রাপ্তি কিছুটা স্বাভাবিক হয়ে খাবার শেষ করলো। ফারিসের প্লেটের অর্ধেক খাবার খেয়েছিল, বাকিটুকু ফারিসের কথা মতো প্রাপ্তি খেয়ে প্লেটটা নিচে রেখে এলো। প্রাপ্তি নিজের রুমে চলে যাবে ভেবেও ফারিসের শক্ত মুখখানা স্মরণ করে সে ফারিসের রুমের দিকে পা বাড়ালো। প্রাপ্তি ফারিসের যত্ন ভালোবাসাটুকু বুঝতে পারে। স্বামী হিসেবে ফারিসের তার উপর হক আছে, সে চাইলেও তা অস্বীকার করতে পারবে না। তাই ফারিস কাছে আসলে এখন থেকে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করবে ভেবে নিল প্রাপ্তি। প্রাপ্তি ফারিসের রুমে এসে দেখলো ফারিস এখনো রুমে ফেরেনি। ফারিসের আসতে দেরি হচ্ছে দেখে প্রাপ্তি অপেক্ষা করতে করতে খাটের এক কোণায় মাথা রেখে ঘুমিয়ে পড়ল। প্রাপ্তির ঘুম ভাঙল যখন, তখন রাত মোটামুটি গভীর হয়েছে। প্রাপ্তি চোখ ডলে ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে আঁতকে উঠল। রাত 1টা বাজে। প্রাপ্তি পুরো রুমটাতে চোখ বুলিয়ে ফারিসকে দেখতে না পেয়ে চুপচাপ বিছানা থেকে উঠে রুমের বাইরে পা বাড়ালো। প্রাপ্তির অবচেতন মন ফারিসের চিন্তায় নাজেহাল। সে কিছু একটা আন্দাজ করে ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালো। লাইট অফ করে রাখায় ছাদের সিঁড়িতে নেমেছে অন্ধকারের রাজত্ব। তবে এই কঠিন অন্ধকারও প্রাপ্তির মনে আজ কোনো দাগ ফেলতে পারছে না। তার মন আজ পড়ে আছে ফারিসের কাছে। লোকটা যে তার কান্না করায় রেগে গিয়েছে সেটা সে বুঝেছে, তবে সে তো ইচ্ছে করে এমনটা করেনি, হয়ে গিয়েছে। তাছাড়া এরকম হুটহাট গাঢ় ছোঁয়ায় সে নতুন নতুন পরিচিত হচ্ছে। প্রাপ্তি পা টিপে টিপে বুকে অদম্য সাহস নিয়ে ছাদের সিঁড়ি পেরিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়াতেই ছাদ থেকে একটা সুরেলা পুরুষালী কণ্ঠস্বরে কিছু গানের লাইন ভেসে এলো। প্রাপ্তিকে এই কণ্ঠটা যেন চুম্বকের ন্যায় টানলো। এতক্ষণ ছাদে ঢুকবে কি ঢুকবে না নিয়ে মনে মনে ভয় কাজ করলেও এখন আর সেসবের ছিটে ফোটাও অবশিষ্ট রইল না। সে এক ছুটে ছাদে প্রবেশ করে ছাদের আশেপাশে তাকিয়ে কাঙ্ক্ষিত মানুষটাকে খোঁজার চেষ্টা করলো। কাঙ্ক্ষিত বিশাল দেহের মানুষটির ছায়ামূর্তি ছাদের এক কোণায় দেখতে পেয়ে প্রাপ্তি এক ছুটে তার দিকে ছুটে চলে গেল। কারো পায়ের শব্দ কর্ণকুহরে পৌঁছতেই ফারিস পিছু না ফিরেই মৃদু হাসল। ফারিস তখনও উল্টো ঘুরেই দাঁড়িয়ে আছে। পিছনে ঘুরে কে আসছে তা দেখার প্রয়োজনও মনে করল না। তাকে দেখে মনে হচ্ছে আগমনকৃত মানুষটা কে হতে পারে তা তার আগে থেকেই জানা। ফারিসকে নিজের দিকে ফিরতে না দেখে প্রাপ্তির ছোট হৃদয়টা সুপ্ত ব্যথা ব্যথা লাগলো। প্রাপ্তি বুঝতে পারল তার ব্যক্তিগত পুরুষাস তার উপর ভীষণ অভিমান করেছে। প্রাপ্তি সাহস সঞ্চয় করে ফারিসের পিছনের দিকে টি শার্টের একটা কোণা টেনে ধরে ফারিসের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো, কিন্তু তাতেও বিশেষ লাভ না হওয়ায় প্রাপ্তি মুখ খুলল। আপনার গলা ভীষণ মিষ্টি। এর আগে কোনোদিনও তো আপনাকে গান গাইতে দেখলাম না। ফারিস প্রাপ্তির কথাগুলো শুনেও কোনো উত্তর করার প্রয়োজন মনে করলো না। ফারিসকে উত্তর দিতে না দেখে প্রাপ্তি খুব খারাপ লাগছে। লোকটা তাকে কোনো ভ্যালুই দিচ্ছে না, এটা সে মানতে পারছে না। তাই আকবারই সেও আর কোনো কথা না বলে ফারিসের পেছনে চুপচাপ দাঁড়িয়ে রইল। দুজনের নীরবতায় চারপাশটা আরও নিস্তব্ধতা ভিড় করেছে। কিছু সময় বাদে ফারিস নিজেই নীরবতা ভেঙে প্রশ্ন করলো, খাবার খেয়েছিস? হুম। তাহলে এখানে এসেছিস কেন? চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়। ভালো লাগছে না আমার, আপনিও আসুন না। আমি গিয়ে কি করব? ঘুমাবেন? আমি ঘুমাবো না। তোর ঘুম আসলে তুই গিয়ে ঘুমিয়ে পড়, যা। প্রাপ্তি ফারিসের বাচ্চাদের মতো অভিমান করতে দেখে ফারিসের আড়ালেই মৃদু হাসল। প্রাপ্তি কি বলবে আর বুঝতে না পেরে চাদরটা দেখিয়ে বলল। কি সুন্দর, তাই না? ফারিস এবার অনেকক্ষণ পর প্রাপ্তির দিকে ফিরল। ফারিস প্রাপ্তির দিকে তাকিয়ে প্রাপ্তিকে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল। তারপর প্রাপ্তির ইশারা করা হাতের দিকে তাকিয়ে চাদরটা দেখে নিয়ে বলল, আমার ব্যক্তিগত চাঁদ আকাশের চাঁদের চেয়েও 1000 গুণ সুন্দর। তার সৌন্দর্যের কাছে এই চাঁদ সৌন্দর্য একদম ফিকে। ফারিসের কথার মানেটা প্রাপ্তির বোধগম্য হতেই লজ্জায় মাথা নুইয়ে নিল। প্রাপ্তিকে লজ্জা পেতে দেখেই ফারিস আর কিছু না বলে ছাদের মাঝখানে থেকে দোলনাটা গিয়ে বসে পড়ল। ফারিসকে দোলনায় গিয়ে বসতে দেখে প্রাপ্তিও চুপচাপ তার পিছু পিছু দোলনার সামনে গিয়ে দাঁড়ালো। প্রাপ্তিকে নিজের সাথে সাথে এভাবে বিড়াল ছানার ন্যায় ঘুরতে দেখে ফারিস দোলনায় মাথা ঠেকিয়ে চোখ বুজল। এই মেয়ে তাকে নিশ্চিত পাগল করেই ছাড়বে। একটু কাছে ঘেঁষলেই ভয়ে কেঁদে দেয়, আর এখন যে নিজে থেকে ফারিসের পিছু পিছু ঘুরছে, সেবেলায়
ফারিসের বুঝি খারাপ লাগে না? যতই হোক সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। কতক্ষণ সে তার প্রিয়তমা ও ব্যক্তিগত নারীকে উপেক্ষা করে থাকবে? ফারিসকে এভাবে চোখ বুজে পড়ে থাকতে দেখে প্রাপ্তি বিচলিত হলো। সে হুট করে ফারিসের পাশে দোলনার ফাঁকা জায়গায় গিয়ে বসে পড়ল। সাহস করে নিজের হাত ফারিসের চুলের ভাঁজে এলিয়ে দিয়ে বলল,